স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। 5ই আগস্টের 72 ঘন্টা আগেও পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে এত প্রাণহানি ঘটত না, এমন মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। যথাযথ সেবাদানের মাধ্যমে পুলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব বলেও মনে করেন তিনি। সকালে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার। একমাত্র সেবাদানের মাধ্যমেই আমরা আমাদের এই হারানো ইমেজ বা গৌরবকে পুনরুদ্ধার করতে সক্ষম হব। কর্মরত সবাইকে আমি অনুরোধ করব, আপনি যে লেখাপড়া করছেন সাথে সাথে এই শিক্ষা এটাকে নিজের জীবনে সহকর্মীদের জন্য বাস্তবায়নের চেষ্টা করবেন। আইন বিভাগ সব বিচার করবে, জুলাই আগস্ট গণহত্যার বিচারে কোনো গাফিলতি হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে তিনি একথা বলেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক প্রসিকিউটররাও পালিয়ে গেছে। 51 জেলা থেকে পিপিরা গায়েবী মামলার তথ্য পাঠিয়েছে বলেও জানান তিনি। শেখ হাসিনা আমলের গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যা বিচারের চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে এই সংলাপ। আলোচনার শুরুতেই কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। এ সময় গেল 16 বছরে দেশের সব হত্যাকাণ্ড, বিডিআর হত্যাসহ গুমের বিচার দাবি করা হয়। নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা সভায় কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। কারো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, 15 বছর কি দোজগে ছিলাম, সেটা মনে রেখে আল্লাহর ওয়াস্তে ঐক্যবদ্ধ থাকেন। ছোটখাটো মতভেদ থাকবে, কিন্তু এটা যেন অনৈক্যের পর্যায়ে পর্যবেসিত না হয়। আরেকটা আমাদের চ্যালেঞ্জ যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাপ। যেমন ধরেন অনেকেই বলেন, এটা বলতে খুব ভালো লাগে, গায়েবী মামলা এত হয়েছে, এগুলো এখন উজ্জ্ব করা হলো না কেন। একটু আগে ব্যাখ্যা করেছি, আমরা তো পিপি নাই, আর গায়েবী মামলা তো সব আমি উজ্জ্ব করতে পারবো না। আমি আইন মন্ত্রণালয় থেকে পারবো, যেটা বিচারিক পর্যায়ে আসছে, যেটা তদন্ত পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পারবে। বিচারিক পর্যায়ে যেটা আসছে সেটার জন্য তো আমার পিপি লাগবে। পিপি মাত্র নিয়োগ করেছে, আপনাদের বলেছি 2 সপ্তাহের মধ্যে কি ব্যবস্থা নিয়েছে, এটা দ্রুত করা হবে। আরেকটা যেমন ধরেন সাইবার সিকিউরিটি, এটা আপনাদের একটু শুনতে হবে। আপনাদের মনে আছে, আমরা কিন্তু অনেকে বলছেন, এখন দেখলাম যে কোনো কনসালটেশনের ব্যবস্থা করা হয়নি। দিদার, সাইবার সিকিউরিটি একটা কনসালটেশন আপনি নিজে ছিলেন না? ছিলেন না? একদম সাক্ষাৎ আছে, তুলি আপনি ছিলেন, বাট কনসালটেশন হয়েছে, আপনি জানেন তো। সাইবার সিকিউরিটি অ্যাক্ট দিয়ে প্রায় 50 জনকে আমরা কনসালটেশন করেছি 2 মাস আগে। সেখানে নাহিদও ছিল, আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা। সেখানে আমরা বলেছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করব। আপনাদের মতামত যেহেতু বাতিল করবো, কিন্তু কম্পিউটার অফিসগুলো রাখতে হবে। কম্পিউটার অফিস না রাখলে শক্তিশালী কোনো প্রতিবেশী দেশ যদি হ্যাক করে আপনাকে, বা বাংলাদেশ থেকে যদি কেউ বিট্রে করে, বা এখানে যদি সংগঠিত অপরাধীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েব পেজে যদি ঢুকে যায়, তো এগুলি আমি বের করবো না, শাস্তি দেবো না আমি? পৃথিবীর কোন দেশ আছে উন্নত সভ্য দেশ যেখানে আপনার কম্পিউটার অফেন্স না? একটা দেশও নাই। কম্পিউটার অফেন্স আপনারা যে সমস্ত দেশকে মনে করেন সবচেয়ে বেশি মানবাধিকার আছে, ইউরোপ, পশ্চিম ইউরোপ বলেন, বা আপনার আমেরিকার কিছু কান্ট্রি বলেন, অস্ট্রেলিয়া বলেন, সেখানেও কম্পিউটার অফেন্স একটা অফেন্স। এখন আমরা যখন প্রথম ঘোষণা করলাম আমরা মামলাগুলো উইথড্র করবো, এখন একটার পর একটা যদি মামলা উইথড্র করতে যায়, ইন্ডিভিজুয়ালি দেখে অনেক টাইম লাগে। তখন প্ল্যান করলাম যে একটা রহিতকরণ বিধান রাখবো, যে এই ধারাতে যেই সমস্ত মামলা হয়েছে একবারে রহিত হয়ে যাবে। রহিতকরণ বিধান নিয়ে যখন ওখানে আলোচনায় উপস্থিত হলো উপদেষ্টা পরিষদ মিটিং এ, তখন বলা হলো যে আমরা রহিত করার আগে আমাকে কম্পিউটার অফেন্স রিলেটেড আইনটা সম্পূর্ণ করতে হবে, ওই আইন দিয়েই রহিত করতে হবে। আলাদাভাবে রহিত করলাম, পরে আমি কম্পিউটার অফেন্স রিলেটেড আইন করলাম, এটা প্রচলিত প্র্যাকটিস না, এবং এটার ফলে দেশে সমস্যা হবে। অনেক ডিটেইল ডিসকাশন, আপনাদের সংক্ষেপে বলি। এখন আমরা যখন আইনটা করলাম, করার পর নীতিগতভাবে অনুমোদন হলো। কৃষিবিদ ইনস্টিটিউটে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী। অনেকেই প্রবেশ করতে চাইলেও তাদের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। এদিকে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত কেপিআই নিরাপত্তার জন্যই সচিবালয়ে প্রবেশাধিকার সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত বলে বার্তা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তিনি খুদে বার্তায় এর জন্য দুঃখ প্রকাশ করে বলা হয়, আগের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলি পর্যালোচনা করে দ্রুতই নতুন কার্ড ইস্যু করতে স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে আবেদনের আমন্ত্রণ জানানো হবে। এছাড়া যে কোনো প্রেস ইভেন্টের জন্য অস্থায়ী ভিত্তিক কার্ড দেওয়া হবে। এদিকে সচিবালয়ে আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছে তদন্ত কমিটির সদস্যরা। এরই মধ্যে ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে, তবে তদন্ত অগ্রগতি নিয়ে এখনও কিছুই জানানো হয়নি। আজ বেলা 3:30টার দিকে আবারও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পতিত সরকারের দুর্নীতির নথি নষ্ট করতেই আগুন দেওয়ার অভিযোগ তার। অবশ্যই এটা গভীর ষড়যন্ত্র, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। এটাকে তো আমরা বিচ্ছিন্ন বলে মনে করছি না। অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে তার মধ্যে। গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে সংগ্রাম বা যুদ্ধ যেটাই বলি না কেন, তার অন্যতম শহীদ হচ্ছেন সোহানুর রহমান নানু। চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে চলছে সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট। এতে অচলাবস্থা দেখা দিয়েছে বন্দরগুলোতে, ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম, আটকা পড়েছে তেল, সারসহ হাজার হাজার টন পণ্য। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও 16টি ঘাটের লাইটারের জাহাজ ও নৌযানের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে 35টি জাহাজে বোঝাই করা 1.5 লাখ টন পণ্য আটকে আছে। আমদানিকৃত পণ্য লাইটারিং বন্ধ হওয়ায় বহির্নোঙরে অলস বসে আছে 20টির মতো বিদেশি মাদার ভেসেলও। এসব জাহাজে অন্তত 5 লাখ টন পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি পায়রা ও মোংলা সমুদ্র বন্দরেও সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন নৌ শ্রমিকরা। অচল অবস্থার সমাধান না হলে বন্দরের জাহাজ ও কন্টেইনার জটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি নিত্যপণ্যের দামে প্রভাব পড়ার শঙ্কা আছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া আজ। শ্রদ্ধা জানানোর জন্য নয়াদিল্লিতে দলের সদর দপ্তরে নেওয়া হচ্ছে মনমোহন সিংয়ের মরদেহ। প্রধান বিরোধী দল কংগ্রেস জানিয়েছে, নয়াদিল্লিতে দলের সদর দপ্তরে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীরা সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। সেখান থেকেই তার মরদেহ শ্মশানে নেওয়া হবে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গেল বৃহস্পতিবার 92 বছর বয়সে দিল্লির একটি হাসপাতালে মারা যান তিনি। ভারতে শুক্রবার সাবেক এই প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ভারত তার বিশিষ্ট নেতাদের একজনকে হারিয়ে শোকাহত বলে মন্তব্য করেন তিনি। ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডি'অর পুরস্কার না পাওয়াটা ছিল অন্যায় বললেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আরব আমিরাতে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এদিন গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা পুরস্কার জেতেন ভিনিসিয়াস, আর মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার ও সর্বোচ্চ আন্তর্জাতিক গোলে সম্মাননা পান রোনালদো। কেউ বলেন দুবাই ডি'অর, আবার কেউ বলেন রোনালদো ডি'অর। যে নামেই ডাকা হোক, ব্যালন ডি'অর এবং ফিফা দ্য বেস্টের পর অন্যতম ফুটবল পুরস্কার হিসেবে ইতিমধ্যে আলোচনায় চলে এসেছে গ্লোব সকার অ্যাওয়ার্ড। প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো গ্লোব সকার অ্যাওয়ার্ড নাইট, যেখানে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, ভিনিসিয়াস, বেলিংহ্যাম, লামিনে ইয়ামালের মতো তারকারা। প্রতি বছরের মতো এবার অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের এই তারকা এবার জিতেছেন মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার। একই সাথে সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের পুরস্কারও জেতেন তিনি। এই অনুষ্ঠানেই তিনি নিজের বক্তব্যে দাবি করেন ভিনিসিয়াসের ব্যালন ডি'অর না পাওয়াটা ছিল অন্যায়। In my opinion, he deserved to win the golden ball. It was unfair in my opinion. I say here in front of everybody. They give to Rodrigo, he deserves to, but I think they should give to Vinicius because he win the Champions League, they scored in a final goal. তবে গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা পুরস্কারটা ঠিকই পেলেন ভিনিসিয়াস জুনিয়র। একই সাথে বর্ষসেরা ফরওয়ার্ডের পুরস্কারটিও পান তিনি। ভিনিসিয়াসের সতীর্থ জুড বেলিংহ্যাম পেয়েছেন বর্ষসেরা মিডফিল্ডারের পুরস্কার। এছাড়া রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি জিতেছেন বর্ষসেরা কোচের স্বীকৃতি। একই সাথে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ জিতেছে সেরা ক্লাবের খেতাব। রিয়ালময় দিনে খালি হাতে ফেরেনি বার্সেলোনাও। স্প্যানিশ ক্লাবটির তারকা লামিনে ইয়ামাল বর্ষসেরা ইমার্জিং ফুটবলারের পুরস্কার পেয়েছেন। এছাড়া ফুটবলে বিশেষ অবদান রাখায় নেইমার, থিবো কর্তোয়া, আলেসান্দ্রো দেল পিয়েরো, ফ্লোরেন্তিনো পেরেজ, রিও ফার্দিনান্দ পেয়েছেন বিশেষ ক্যারিয়ার অ্যাওয়ার্ড। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।